লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবারে আমি আরো একজন সাক্ষীকে ডাকবো, যিনি প্রমাণ করে দেবেন অন্তরা লাহিড়ী ওরফে অনামিকা একটিও মিথ্যে কথা বলছেন না। পরের সাক্ষী কাটোয়ার মহান্ত বাবাজিকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? না না, আসলে আমি খুব তাড়ায় আছি তো, ভুল হয়ে গেছে। এই লোকটা তো ওই লোকটার থেকে টাকা নিচ্ছিল। তবে কি এই অন্তরা দিদির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেবে, ফাঁসিয়ে দেবে অন্তরা দিদিকে? আমাকে ইন্দ্রবাবুকে বলতে হবে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, অন্তরা দিদি ভেসে যাবে। আচ্ছা, আপনি অন্তরা লাহিড়ী সম্পর্কে কি জানেন বলুন। ধর্মাবতার, এ অন্তরা মানে আমরা তো নাম জানতামই না, তাই ও আমাদের কাছে অনামিকা। ওই আমাদের আশ্রমের আগের মহান্ত বাবাজি, তিনি ওকে নিজে উদ্ধার করে আশ্রমে নিয়ে এসেছিলেন। মা বড় লক্ষ্মীমতী, ওর মধ্যে কোনো পাপ নেই। খুন কেন? ও কোনো পাপই করতে পারে না। কি হলো ব্যাপারটা? এই লোকটা তো অন্তরা দিদির পক্ষে কথা বলছে। তাহলে টাকা নিচ্ছিল কেন উকিলের ওই অ্যাসিস্ট্যান্টের থেকে? কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবটা। আমাদের আশ্রমের আগের যে মহান্ত রঘুবীর দাস বাবাজি, তিনি নিজে অনামিকাকে উদ্ধার করে তার চিকিৎসা করেছিলেন। হ্যাঁ, সবই তো বুঝলাম। তা অনামিকাকে উদ্ধার করে আশ্রমে নিয়ে আসার পর আপনারা পুলিশে জানাননি কেন? কি যে বলেন বাবু, আপনি আমাদের আশ্রমে গেলে দেখবেন কত ভবঘুরে, কত পাগল, কত ঘর পালানো মানুষ আমাদের আশ্রমে আছে। যাদের ঘর নেই, এই আশ্রমই তাদের আশ্রয়। সবার অবারিত দ্বার, আমরা কাউকে ফেরাই না। আর কৃষ্ণ চেয়েছিলেন বলেই তো ওরা আমাদের কাছে এসেছেন। তাই আমাদের পুলিশে যাবার কথা মাথাতেই আসেনি। আর আমাদের সবার গুরু আগের মহান্ত বাবাজি মহারাজ এমন একজন মানুষ ছিলেন। এক মিনিট, আপনি যখন মহান্ত বাবাজির কথা বলছেন তখন ছিলেন কেন বলছেন? উনি কেমন আছেন? উনি ঠিক আছেন তো? না, উনি আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ? উনি নেই? এটা কবে হলো? কি করে হলো? আমি ওনাকে একবার শেষ দেখাও দেখতে পেলাম না। অর্ডার। অন্তরা দেবী, এটা কোর্ট, শুধু এখানে আবেগ বিহ্বল হয়ে পড়বেন না। কি হলো মিতুল? আমাকে ধরিয়ে দেবে ভেবেছিলে না? আমিও এত কাঁচা খেলোয়াড় নই। আমার সাথে মাঠে খেলতে নেমেছ তো, এবার দেখবে আমি কেমন করে সব বলে ছয় মারি। লোকটা টাকা নিল, অথচ অন্তরা দিদির হয়ে সাক্ষী দিল। এই দ্বন্দ্বটা যে কিছুতেই মিটছে না বলে বাবা। ধর্মাবতার, মহান্ত বাবাজির কথাবার্তা এখন আমরা প্রত্যেকেই নিজের কানে শুনলাম। এই পৃথিবীতে এমন বহু নিদর্শন আছে যে একই রকম দেখতে বহু মানুষ পাওয়া যায়। রাজু হালদার, তার তো চোখে সমস্যা রয়েছে, তাই সেদিন সে কাকে দেখতে কাকে দেখেছে আর তাকেই ভুল করে আমার মক্কেল বলে ভেবে বসে আছে। তাই এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেল অন্তরা লাহিড়ীকে
বেনিফিট অফ ডাউট দেয়া হোক, তাকে সংসার করতে দেয়া হোক। কারোর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কোনো নির্দোষ মানুষের সাজা হওয়াটা ঠিক না। স্যার এসব যা হচ্ছে, এবার তো অন্তরালারিকে আমরা আর আটকে রাখতে পারবো না। আদালত তো এক্ষুনি ওনাকে নট গিল্টি দিয়ে দেবে। সমস্ত সাক্ষী এবং তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে এই আদালত অন্তরা লাহিড়িকে নির্দোষ হিসেবে ঘোষণা করছে। এবং পূর্ণাঙ্গ তদন্ত না করে অন্তরা লাহিড়িকে দোষী হিসেবে সাব্যস্ত করা পুলিশ বিভাগ অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এবং তদন্ত না করে যে কোনো নাগরিককে গ্রেপ্তার করা রীতিমতো আইন বিরুদ্ধ। তাই এই কেসের তদন্তকারী অফিসার শ্রী বিশ্বনাথ বারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে এই আদালত আগামী 7 দিনের মধ্যে তিনি যা করেছেন তার লিখিত জবাব তাকে দিতে হবে। তা না হলে এই আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। The court is adjourned for today. কি বলেছিলাম আমি? কি বলেছিলাম? যে আমি কোনো অন্যায় করিনি। আমি নিজেই তো জানি অন্তরা দিদি এমন কাজ করতে পারে না, কিন্তু ওই টাকা নেওয়ার ঘটনাটা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। মনটা খুব খচখচ করছে। কি ব্যাপার মিতুল? অন্তরা তো নির্দোষ প্রমাণ হয়ে গেছে, তাহলে তো কি ভাবছো? কি আবার ভাববে? এটাই ভাবছে যে আমি নির্দোষ প্রমাণ হয়ে গেলাম কি করে। আসলে তোমাদের সামনে তো অন্য কথা বলছিল আর মনে মনে অন্য কিছু ভাবছিল। ও তো চাইছিল যে এই খুনের ঘটনায় আমি অপরাধী প্রমাণ হয়ে যাই আর আমার জেল হয়ে যাক। ও সোহাগকে আমার থেকে কেড়ে নিতে চাইছিল, কিন্তু সেটা তো হওয়ার নয়। কেন কথা বলছো অন্তরা? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। মিতুল প্রথম থেকেই বলছে তুমি নির্দোষ। আর তুমি যে উকিল টুকিল দেখছো না, প্রথমে কিন্তু মিতুলই এসব উকিল খোঁজার চেষ্টা করেছিল। তুমি সবাইকে না নিজের মতো করে বিচার করো না, বুঝতে পেরেছো? তো বাবা, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সামনে তো আবার মিতুলকে নিয়ে কোনো কথাই বলা যায় না। মিতুল, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য যা করেছো তার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এবার আমি আসি, বাড়ি চলো। ইন্দ্রবাবু, তোমরা এগো, আমি একটু দাদার সঙ্গে কথা বলি। কলি চল। আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। আমি যদি ছবিটা না আঁকতাম। চুপ করো তো মিতুল, সব দোষ শুধু শুধু নিজের ঘাড়ে নিয়ে নাও কেন? তুমি হয়তো ভাবছো তোমার কথা শুনে আমি যদি কেসটা না নিতাম তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, তাই তো? না মিতুল, না। আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে কাজ করেই চুলে পাক ধরেছে। আমরা ঠিক বুঝে যাই কে অপরাধী আর কে অপরাধী নয়। কেউ যদি অপরাধী না হয় তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উঠলে সে মানুষটা শুরুতেই ঘাবড়ে যায়, সে পাল্টা অভিযোগ আনার অবস্থাতে থাকেই না। কিন্তু মনে করে দেখো, আমি যখন সেদিন তোমাদের বাড়িতে গেলাম, অন্তরা ম্যাডাম কিন্তু চুপ করে থাকেননি। এই মিতুল, তোমার সব জ্ঞানের কথা না, তুমি তোমার চাচা রাখো। আজকে আমি তোমাকে ছাড়বো না। কি করছো? তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো না? আমি সব বুঝে গেছি, তোমাকে আজকে আমি ছাড়বো না মিতুল। ওনার সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি ভুলিনি মিতুল। আমরা এই তদন্ত কিছুতেই ছাড়বো না। আনন্দ সব্রওয়ালের আসল মার্ডারার কে সেটা আমরা বার করেই ছাড়বো। আমরা চলি মিতুল, সাবধানে থেকো। অসীমা, চলো।
সবটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে বলে বাবা। গুগলি সোনা, গুগলি সোনা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। গুগলি, গুগলি সোনা, গুগলি, কোথায় যাচ্ছ বাবা তুমি? সরপিসি, বুড়ো ছেলেদের সঙ্গে তো মিতুল মাও গেছে এবং বুড়ো ছেলে ফিরছে মানে মিতুল মাও ফিরবে, তাই আমি দেখতে যাচ্ছিলাম যে মিতুল মা ফিরেছে কিনা। এমন করে না মা, মিতুল মা এলে তো তুমি দেখতেই পাবে। বলো এখন চলো কিছু খেয়ে নেবে, চলো। না না সরপিসি, আমি খাবো না কিছু। আজ আমি এই গুগলির এমন মা হব যে গুগলি নিজেই চমকে যাবে। চলো কিছু খেয়ে নেবে, চলো চলো একটু খেয়ে নেবে, চলো। সরপিসি আমি খাবো না। ভালো মেয়ে তুমি। সোহাগ, এদিকে আয় মা। সোহাগ, তুই খুব ভয় পেয়ে গেছিলি না? ভাবছিলি যে মা কোথায়, মিস করছিলি আমাকে। এসে গেছি আমি। মিষ্টি পিসি, মিতুল মা কোথায়? বুড়ো ছেলে, মিতুল মা কোথায়? আবার এই মিতুল মা করা শুরু করেছে। আমি জানি মিতুল মা তোমাদের সঙ্গে কোর্টে গিয়েছিল, তাহলে মিতুল মা ফিরলো না কেন? আমাকে সরপিসি বলেছে যে কালকে মিতুল মা এসেছিল, আমার সাথে দেখাই করেনি, আজও মিতুল মা এলো না। বুড়ো ছেলে, মিতুল মা এরকম কেন করছে আমার সঙ্গে? আমার সাথে কেন দেখা করছে না? গুগলি, চলে আসবে মিতুল মা, ঠিক চলে আসবে, কাঁদে না মা। মা, এই মেয়েটাকে কি করে সামলাই বলো তো? সেটাই তো ভাবছি রে, আমরা বড়রাই মেনে নিতে পারছি না তো এই বাচ্চাটাকে কি করে সামলাবো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বাচ্চাটার মনটা অন্যদিকে ঘোরাতে হবে। দিদিভাই, দিদিভাই, শোনো মা, এই তোমার মিষ্টি পিসি আর বুড়ো ছেলে একটু ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা সবাই মিলে খেলবো। হ্যাঁ, সবাই মিলে খেলবো। আমি আর এদের আধিক্যতা সহ্য করতে পারছি না। আর সব থেকে বিরক্তিকর এই গুগলিটা। মিতুল করে এই মেয়েটা এত নাচে, এর জন্যই না কোনোদিন এরা মিতুলকে ফিরিয়ে আনতে বাধ্য হয়। এদিকে এসো তো, এদিকে এসো। সবসময় খালি মিতুল মা আর মিতুল মা, আমি কেউ নয় না। আরে মিতুল, সাবধানে খাবে তো। না জল নাও, জল নাও, জল। আচ্ছা মা, তুমি একটা কি কথা বলো না? নিশ্চয়ই কেউ নাম করছে, তাই এরকম হচ্ছে। তবে কি গুগলি আমার কথা মনে করছে? না না, ও হয়তো এখন অন্তরা দিদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে। তোমার সাহস হলো কি করে ওর গায়ে হাত তোলার? ইন্দ্র, ইন্দ্র মাথা ঠান্ডা কর। ইন্দ্র দেখ, অনেকক্ষণ পরে বাড়ি ফিরে এসেছি, সেরকম করিস না, ছাড় এখন এসব। দাদু ভাই, শোন আমার কথাটা শোন, আমি বলছি ছাড়, পরে হবে। কলি দিদি ফোন করছে। হ্যালো কলি দিদি, বলো। শোনো মিতুল, আমি এখন ফোনে তোমাকে পুরো কথাটা বলতে পারছি না। গুগলি খুব কান্নাকাটি করছে, কিছুতেই খাচ্ছে না। তুমি ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। তুমি প্লিজ তাড়াতাড়ি এই বাড়িতে চলে এসো, ঠিক আছে? পরে হবে দাদু ভাই, পরে হবে। করে আসো, কাটা উত্তর দাও। ইন্দ্র, করিস না, এরকম করিস না বাবা, মাথা ঠান্ডা কর। মিতুল, কি হয়েছে? আমাকে এক্ষুনি ওই বাড়ি নিয়ে চলো। গুগলি ভালো নেই অর্কদা। কাকিমা, আমরা আসছি কেমন? অর্ক, ওকে সাবধানে নিয়ে যা। এসো। আসছি। দাদা ভাই, চিন্তা করিস না, গুগলিকে ঠিক রাখার একজন মানুষ আসছে। ও, এর মধ্যে মিতুলকে খবরও দেওয়া হয়ে গেছে। ও আসা মানেই তো চিৎকার চেঁচামেচি। উফ, যাকে আগে গিয়ে দরজাটা বন্ধ করে দিই। মিতুলকে কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না।
মিতুল তুমি মাথা ঠান্ডা করো, আগে পুরোটা শোনো কি হয়েছে। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কিন্তু আমার কেসটা তো মিটেই গেছে। ধুর, এত ভয় পাওয়ার কিছু হয়নি। কেন এসেছো তুমি এখানে? আমাকে খুনের দায়ে তুমি জেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলে, আমি কি বুঝিনি? এখন তুমি আমার আর আমার পরিবারের মধ্যে ঢুকতে এসেছো? আমি বলেছিলাম আমি তোমার আর তোমার পরিবারের মাঝখানে ঢুকবো না, কিন্তু আমি এটাও বলেছিলাম যে তোমার জন্য যদি ইন্দ্রবাবু বা গুগলির কারো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি সেটা ভুলে গেলেও আমি ভুলিনি। ইন্দ্রবাবু, মিতুল, ইন্দ্রবাবু, কলির দিদি যখন আমি ফোন করেছিল তুমি খুব চিৎকার করছিলে। তোমার সাহস কি করে হয় চড় মারার? কে কাকে চড় মারছিল? মিতুলের তো ভীষণ মাথা গরম হয়ে গেছে দেখছি। মিতুল, বলছি তুমি আগে বসো, তারপর আমি এখন বসবো না, তুমি আগে বলো কে কাকে চড় মেরেছে। মিতুল মা, মিতুল মা, ওই আমাকে জ্বর মেরেছে, আমি ওর সাথে থাকবো না। তুই আমাকে ছেড়ে যাবি না, তুই যাবি না। আই সোহাগ, তোমাকে আমি অনেকবার বারণ করেছি, সবসময় মিতুল করবে না। দিদি, তুমি ওকে চড় মেরেছো? তুমি জানো না ওর হার্টের সমস্যা আছে? ওকে হঠাৎ মারা বারণ। এই রে, এসব মিতুল কি বলছে? ইস, এই ইনফরমেশনটাই দেওয়া হয়নি অন্তরাকে, খুব বড় মিস্টেক হয়ে গেছে। মিতুল শোনো, আমার মেয়েকে আমি কিভাবে শাসন করব সেটা আমার ব্যাপার, তুমি কে বলার? শাসন করার এই নমুনা? ভুল করেছো, স্বীকার করো। হ্যাঁ, সেই বৌদি ভাই আবার নাকি ভুল স্বীকার করবে। একটা মেয়ে প্রতিদিন রাতে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে ঘুমায়। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার নাম করে ওকে তুমি একা ছেড়ে দিয়েছো। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে একা রাস্তা পার করে স্কুলে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিলে তুমি। তুমি ওই মেয়েটার কি যত্ন নাও যে তুমি ওকে শাসন করছো? সব সময় তো ব্যস্ত থাকো যে দাদা ভাইয়ের সাথে ঝগড়া কিভাবে করবে। চুপ, তুমি জানো দিনের পর দিন মেয়েটা খাচ্ছে না সেটুকু নজর রাখো তুমি। কলি, শান্ত হ, চুপ কর। কেন মা, কেন আমি শান্ত হব এরকম? এই কলি, নিজের সংসার ছেড়ে সবসময় আমার সংসারে এসে পড়ে থাকো কেন? হ্যাঁ, মিতুলের হাত চড়গিরি করবে বলে? অন্তরা দিদি, মুখ সামলে কথা বলো। তুমি যে গুগলির কতটা খেয়াল রাখো সেটা আমি এতক্ষণে খুব ভালো করে বুঝে গেছি। তুমি যা করছো সেটা কিন্তু একদমই ঠিক করছো না, আমি বারবার তোমাকে সাবধান করছি। ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছ আমাকে? অনেক সহ্য করেছি। সব কটা হচ্ছে বাইরের লোক। এই পিসিমণি, তার মেয়ে মিতুল, সব কটা বড় গাছা। আর আমাকে তো কেউ সহ্য করতে পারবে না, কারণ আমি থাকলে তো ওদের অসুবিধা হয়ে যায় না এই সবকিছু নিগড়ে নিতে। অন্তরা, এটা আমার বাড়ি, আমার মেয়ে, আমার নাতনি এই বাড়িতে থাকবে, সেটা ওদের অধিকার। তোমার যদি না পোষায় তুমি বেরিয়ে যাও, গেট আউট। এটা আমার বাড়ি, আমার মেয়ে, আমার নাতনি এই বাড়িতে থাকবে, সেটা ওদের অধিকার। তোমার যদি না পোষায় তুমি বেরিয়ে যাও, গেট আউট। হ্যাঁ, সেটাই তো চাইবে তোমরা, সেটাই তো চাইবে যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমি কোথাও যাব না, উল্টে মিতুলকে না ঘাড় ধাক্কা দিয়ে আমি। চুপ। একদম চুপ। নাহলে কি? হ্যাঁ, নাহলে কি? মারবে আমাকে? কি করছো তুমি? তোমার লজ্জা করে না?
এই পরিবারের মানুষগুলো যদি তোমার পাশে না দাঁড়াতো এত বড় একটা বিপদ থেকে তুমি বেরিয়ে আসতে পারতে? তারপরও তুমি পরিবারের প্রত্যেকটা মানুষকে এইভাবে কথা শোনাচ্ছ, ইন্দ্রবাবু থেকে এইভাবে তেড়ে আসছো, তুমি কি মানুষ? এই মিতুল, এটা আমার আর ইন্দ্রর ব্যাপার, আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, আমরা বুঝে নেবো। তুমি বেরো। কি বুঝে নেবে তুমি? এটাই অন্তরার প্রবলেম, ও কিছুতেই থামতে জানে না, ব্যাপারটা না অন্যদিকে করায়। বৌদি ভাইয়ের সাথে শুধু মুখের মিল নেই, রাগেরও মিল আছে খুব। উফ, একে আমি থামাবো কি করে? তুমি যদি বুঝে নিতে না, এতগুলো মানুষকে এইভাবে কথা শোনাতে না সব সময়। শোনো, তোমার না আছে কোনো লজ্জা, না আছে কোনো কৃতজ্ঞতা বোধ, তুমি একজন অকৃতজ্ঞ মানুষ। অনেক কথা বলছো, আজ আমি তোমাকে শেষ করে দেবো। আরে কি করছে ও? অন্তরা, 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 শুনো, অন্তরা, অন্তরা, অন্তরা। গুগলি, আমি একটা বিশেষ কারণে এখানে থাকতে পারছি না তোমার সঙ্গে, কিন্তু এরপর থেকে কেউ যদি তোমার গায়ে হাত তোলে আমাকে সঙ্গে সঙ্গে একটা ফোন করবে, কেমন? সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। তোমার সঙ্গে আমার ডিরেক্ট কোনো লড়াই ছিল না, কিন্তু তুমি আমার সাথে যা করেছো এতে তুমিও আমার শত্রু হয়ে উঠেছো। আর আমি আমার শত্রুদের সাথে কি করি সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই।